চুমুকে। সুপ্রিয় দর্শক, ঈদের এই আনন্দটাকে আরো দ্বিগুণ করার জন্য আমরা চলে এসেছি আমাদের চায়ের চুমুকের অনুষ্ঠানের স্পেশাল পর্ব, যেটি ঈদে আমরা সচরাচর আপনাদের জন্য করে থাকি। আজকে প্রিয়মুখ সেগমেন্টে থাকছে আপনার পরিচিত এবং পছন্দের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। যেহেতু আমরা সকলেই গান পছন্দ করি এবং তার গানও আপনাদের বেশ ভালো লাগে, তাই তাকেই আমন্ত্রণ জানিয়েছি আমাদের আজকের স্টুডিওতে। আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ঝিলিক। শুভ সকাল আপু, সেই সাথে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন আপনি? শুভ সকাল, ভীষণ ভালো আছি। তোমাকেও ঈদের অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো আছি। আপু, ঝিলিক এই নামটা যখনই দর্শকরা শোনেন সঙ্গীত শিল্পী ঝিলিককে, তখনই কিন্তু পুরনো সেই যখন আপনি রিয়েলিটি শোতে ছিলেন সেই কিছুটা থিম কিন্তু তাদের মাথায় চলে আসে, এবং সেই জার্নিটা আপনার লাইফে ডেফিনেটলি অনেক অন্যরকম একটা অনুভূতি ছিল, এবং দর্শকদের ওই সময় যে ক্রেজটা ছিল রিয়েলিটি শোতে দেখার যে একটা বিষয়, সেই জার্নি থেকে এখন পর্যন্ত গানের জগতে ঝিলিক কিন্তু এখনো বাঁচাচ্ছে এবং ভালো ভালো গান উপহার দিচ্ছে। তো স্পেশালি এই ঈদে সেরকম কি কোনো কাজ উপহার দিয়েছেন দর্শকদের? আমি আসলে চেষ্টা করি সবসময় কাজের মধ্যে থাকার, বাট যেটা হয় আমি যে খুব বেশি পরিমাণে কাজ করি তাও না, টুকটুক টুকটুক করে নিজের মতো করে চলতে থাকে। এই ঈদে যেটা হয়েছে, যেহেতু আমি একটা গান রিলিজ হলে বা একটা কাজ আসলে সেখান থেকে যেটা হয় যে সবসময় আমি চেষ্টা করি গান একটু বেছে করার, বা আমার গানের সংখ্যাও একটু কম। আমি যে খুব বেশি কাজ করি তাও না, চেষ্টা করি টুকটাক করে কাজ করবার। তো একটা কোনো কাজ আসলে তখন সেখান থেকে আরেকটু সময় বেশি নেই, তারপর পরের কাজ আসে, একটু আলসেমিও বলতে পারো, সব মিলিয়ে আর কি একটু ডিলে হয়। যেহেতু পহেলা বৈশাখে আমার একটা কাজ এসেছিল, তাই এই জন্য এই ঈদে আমার ওরকম করে কোনো নির্দিষ্ট কোনো কাজ আসেনি। তবে ইনশাল্লাহ সামনে কোনো একটা প্ল্যান তো অবশ্যই করবো। তো এমনিতেই মেয়েদের হাতে মনে হয় অনেক কাজ থাকে, স্পেশালি যখন শ্বশুর বাড়ি বাপের বাড়ি হয় তখন আরো মনে দায়িত্বটা বেড়ে যায়। তো গরু তো কেনাকাটার দায়িত্ব ছেলেদের হাতেই থাকে, কিন্তু মেইন কিন্তু রান্না করা এবং সেটা গোছানো। তো সেই দায়িত্বটা কতটুকু আসে এবং কিভাবে ঝিলিক সেটা মেইনটেইন করে? দায়িত্বটা আমার মধ্যে একেবারেই নাই। থাকি, হ্যাঁ, এবং যেহেতু এখন শুধুই বাপের বাড়ি, এখনো যেহেতু বিয়ে হয়নি, তো ওটা এখনো বুঝতে পারিনি ওই সিচুয়েশনটা কিরকম হবে। বাট এই মানে আমাদের বাসায় যেটা হয় যে আমি যেহেতু একমাত্র মেয়ে, তো আমি একেবারেই মানে কিচেন এবং ঝিলিক এই দুটোর সম্পর্ক নাই আসলে। দুই মেরু। ইভেন রান্নাও আমার খুব একটা দেখা গেছে একদমই করা হয় না আসলে। পড়াশোনা, গান সবকিছু মিলিয়ে আমি আমার মতোই থাকি। আম্মু খুব ভয় পায় যে আমাকে কিচেনে যেতেই দেয় না, কারণ আমি গেলে আবার ঝড় ঝাপটা করে ফেলি, কিচেনের অবস্থা 12টা বাজাই, তো ওই জন্য দেয় না। তো এই জন্যই কুরবানি ঈদের ওই ধরনের দায়িত্বটা আমার মধ্যে একেবারে নাই বললেই চলে। আমি শুধু খাওয়ার দায়িত্বে আছি। আচ্ছা, কখনো কি কুরবানির হাটে যাওয়া হয়েছে? আনফরচুনেটলি আসলে যাওয়া হয় না, এটা আমার ব্যাড লাক। হ্যাঁ, ইচ্ছে আছে, এবং এবারও আসলে হলো না, বাট যাবো নেক্সট টাইম ইনশাল্লাহ। আর যেটা হয় যে খুব ছোট বয়স থেকে কাজে ঢুকে যাওয়া, তারপরে সবার ভালোবাসা, পরিচিতি সবকিছু মিলে না আসলে ওইভাবে করে যে ঈদের সময়টা দেখা যায় হয় কাজ করছি, না হলে শুটিং করছি, ওই হাটে যাওয়ার যে একটা বিষয় বা একটু সময় বের করে ওটা আসলে হয়ে ওঠেনি। এটা আমার ব্যাড লাক। তো সামনে এবার মানে নেক্সট ঈদে ইনশাআল্লাহ আমি অবশ্যই যাব। এটা আমার এক্সপেরিয়েন্স আছে, এটা করতে হবে। হ্যাঁ, আচ্ছা, কুরবানি ঈদে যেটা হয় ছোটবেলায় স্পেশালি যে অনেকে আদর করে কিন্তু গরুর নাম রাখে, আপনার কি কখনো রাখা হয়েছে? না, ওভাবে করে আসলে রাখা হয়নি। দেখা গেছে যে মানে যেভাবে যত্ন করে, আমরা যখন নিয়ে আসি গরু, ছাগল, যেটাই হোক না কেন, সেটাকে খাওয়ানো, ওই সময়টা আমার খুব মজা লাগে। আমরা সব কাজিনরা একসাথে নিচে আমাদের হয়তো গ্যারেজে রেখেছে, সেখানে যাই, সবাই খাওয়া দাওয়া করাই, গরুকে যত্ন করার যে বিষয়টা, ওটা আমি অনেক এনজয় করি। নামটা আসলে রাখা হয় না। আচ্ছা, এই যে যত্ন করার পর তো একটা মায়া হয়, তো কুরবানি যখন গরুকে বিদায় দেওয়া হয় তখন কি কান্না করা হয়েছে? যে কোনো জিনিস যখন অনেক দিন ধরে কারো কাছে যখন থাকে, সেটার প্রতি না এমনি একটা মায়া কিন্তু চলে আসে, এবং সেখানে আমরা সব মানে এটা তো স্যাক্রিফাইস, আমরা কোরবানি দিচ্ছি, অবশ্যই মায়া তো একটা কাজ করে। এবং এটা মনে হয় যে মানে হঠাৎ করে নিচে গেলে তখন দেখা যায় ও আচ্ছা ওখানে আমাদের সেই গরুটা ছিল এখন নাই, ওরকম একটা অনুভূতি আসলে কাজ করে। মায়া, আমরা মানুষ তো আসলে মায়া তো আছেই। আচ্ছা, ঈদের সকালে কি গরুর সাথে সেলফি তুলে ফেসবুকে আপলোড করার কোনো অভিজ্ঞতা আছে? না, ওরকমটা করা হয় নাই। ফেসবুক খুললেই আসলে এরকম অনেক দেখি যে তাদের, এবং নতুন কমন একটা কোশ্চেন থাকে, গরু নাকি ছাগল? হ্যাঁ, রাইট, এটাও থাকে। হ্যাঁ, তো এটা খুবই কমন, এবং ফেসবুক খুললে আমরা এটা দেখি। আমার আসলে ওরকম করে তোলা হয়নি। দেখা গেছে এমনি হয়তো গরুর ছবি তুলে আমার ফ্রেন্ডসের গ্রুপ বা আমাদের আত্মীয় স্বজন যে গ্রুপ আছে সেখানে দেওয়া হয়েছে। ইভেন আমি ফেসবুকেও কখনো আসলে পোস্ট করি নাই। আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং প্রশ্ন করতে চাই আপনাকে। কোশ্চেনটা হচ্ছে,
কুরবানির ঈদের কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি অপছন্দ? অপশন থাকবে। অপশন থাকবে। ওকে, অপশন 1 গরুর গোবর পরিষ্কার করা, 2 মাংসের ভাগ বন্টন, এবং লাস্ট যেটা সকলেই ওকেশনালি ফ্যামিলি গেট টুগেদার হলেই কমন থাকে, যে আত্মীয় স্বজনের অসহ্যকর প্রশ্ন। লাস্ট ওয়ান ইজ ভেরি ভ্যালিড। আর কমন কোশ্চেন, বিয়ে কবে করছো? ও মাই গড, এইটা তো আসলে আমার এখন এটা ন্যাশনাল কোয়েশ্চেন আমার জন্য। এটা আমি যেখানেই যাই আমি ফেস করি প্রশ্নটা। আমার মনে হয় প্রথম দুইটা আসলে টলারেবল, লাস্ট নাম্বারটা টলারেবল না। সো আই থিংক অপশন 3। লিসেন, আত্মীয় স্বজন কিন্তু দেখবে প্রোগ্রামটা, নো প্রবলেম। এটা আমি সব জায়গায় বলি যে আসলে যেটা হয় কি, আমরা এমন একটা পরিবেশে থাকি যেখানে নিজের টাচে আসলে মানুষেরটা একটু বেশি দেখি বা বেশি সমালোচনা করি। আমার মনে হয় এটা আস্তে আস্তে বন্ধ হওয়া, এইভাবে বললেও যদি বুঝে। তার মানে যে ঝিলিক গরুর গোবর পরিষ্কার করতে পারবে, কিন্তু আত্মীয় স্বজনের অতিরিক্ত প্রশ্ন সে সহ্য করতে পারবে না। এটা মনে গিয়ে লাগে, এইটার কোনো ক্ষমা নাই। আর আমি আসলে যেরকমটা চিন্তা করি বা যেরকমটা আমি নিজে, আমার বলতে আসলে কোনো প্রবলেম হয় না, আমার কাছে মনে সত্য সত্য। আচ্ছা, ঝিলিক তো অনেক ট্যালেন্টেড, গানের জগতে সে দর্শকদের মন খুব ভালোভাবে জয় করেছে, এবং তার এক্সপিরিয়েন্সের ঝুড়িটা বেশ বড়, লাইনটা বেশ বড়, এবং গানের ঝুড়িতে হয়তো বা সংখ্যায় কম, বাট কোয়ালিটিফুল গান দর্শকদের উপহার দেওয়ার একটা টেন্ডেন্সি আপনার আছে। সবকিছু মিলিয়ে এই যে গানের যে জায়গাটাতে আমাকে আপনি যদি টাস্ক করতে দেই বা একটা ইনস্ট্যান্ট একটা কথা বলি, আপনি কি সেটা রেডি করতে পারবেন? এই যেমন এবার কুরবানি ঈদ, গরুকে নিয়ে কি কোনো 2 লাইনের গান বা কবিতা ইনস্ট্যান্ট বলতে পারবেন না? এটা তো আসলে অন্য একটা ট্যালেন্ট, বিকজ গান লেখা বা কোনো কবিতা বা কিছু নিয়ে ইনস্ট্যান্ট বলা, সুর করা, এটা আসলে আমি তো শুধু গাইতে পারি। আমাকে সুন্দর করে যদি কেউ কিছু লিখে দিত 2 লাইন, ওটা আমি সুর দিয়ে গাইতে পারবো। আচ্ছা, হঠাৎ করে আসলে লিখে ফেলে বা কবিতা করে এই ট্যালেন্ট আমার নাই। আচ্ছা, এবার এখন একটা সিনারিও সিচুয়েশন বলতে চাই আপনাকে। সাপোজ এই যে আত্মীয় স্বজন এসেছে ঈদের এই সময়টাতে, হ্যাঁ, তো আসার পরে কোন একটা ইনস্ট্যান্ট এমন একটা ঘটনা ঘটছে, সবকিছু রেডি, বাসায় লবণ নেই এবং মাংসতে আপনি লবণ দিতেও ভুলে গেছেন, এখন সার্ভ করা হয়ে গেছে। এটা হঠাৎ করে টেবিলে দেওয়ার পর, যেহেতু আপনি রান্নাঘরে যান না, কিন্তু টেবিলে দেওয়ার পর সর্বপ্রথম আপনি সেটা টেস্ট করেছেন, এবং এই যে বাসায় সকলে এসেছে, এটা আপনার ইমেজের ব্যাপার, বাসার আপনার প্যারেন্টস আছে, আম্মুর হাতের রান্না, সবাই কি বলবে, এই জিনিসটা আপনি ট্যাকল কিভাবে দিবেন? গান শুনিয়ে কি ভুলাবেন, নাকি অন্য কোনো পন্থা অবলম্বন করবেন? ফার্স্ট অফ অল বলবো যে আজকে বাসায় খুব ডিফারেন্ট ভাবে রান্না হয়েছে, এটা তোমাদের কেমন লাগবে আমি জানি না, তোমাদেরকে খেয়ে বলতে হবে। এই বলে ট্রিকি কিছু করার চেষ্টা করব, তারপর সবার পাতে একটু একটু করে লবণ দিয়ে দেব, বলবো যে মেখে মেখে খেয়ে নাও। আর তোমাদের কষ্টের এই কারণ যেটা হয়েছে সেটার জন্য আমি তোমাদেরকে গান শোনাবো, সেটা হতে পারে। কারণ আমার আত্মীয় স্বজন যারা বাসায় আসে, তাদের ভাগ্যে আসলে আমার সরাসরি গান শোনাটা জোটে না, একদমই জোটে না। যখনই বলা হয় আড্ডাবাজি করে, আমি হয়তো বললে না সারাক্ষণ গান গাচ্ছে, আজকে আমি আর গাবো না, সো এটা ওদের জন্য একটা তাহলে গিফট হয়ে যেতে পারে। গুড ওয়ান, আমার ভালো লাগছে এটা। এবারে আরেকটি গান শুনবো আমরা। আচ্ছা, কোন গানটি এবার শুনবো? খুব পছন্দের একটা গান, এই গানটা ফুয়াদ নাসির বাবু ভাইয়ের সুর সঙ্গীত। আমি আকাশ ছুঁতে চাইনি, তবু ঠিকানা খুঁজে পাইনি বলে, অনেক দূরে এসেছি চলে, ভরসার কাঁধ ছেড়ে যাওয়া হাত, আজও আমি ভুলে যাইনি, ভুলে যাইনি, ভুলে যাইনি। আমি আকাশ ছুঁতে চাইনি, কবু আকাশ ছুঁতে চাইনি। বাহ, দারুণ, ধন্যবাদ। এখন এই সময়টাতে সকলেই যে মিউজিক ভিডিও দিলেই দর্শকদের আসলে মনে একটু জায়গা পাওয়ার একটা ব্যাপার কাজ করে, এবং তারা চান অ্যাক্টিভ থাকতে। সেখানে ঝিলিক কি করছেন? তার মিউজিক ভিডিওকে আপকামিং কোনো পরিকল্পনা আছে, যেটা বিগ বাজেটে বা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে অন্য একটা কোয়ালিটিফুল কোনো কাজ নিয়ে আসার? যেটা হয়, আমি আসলে যখন থেকে কাজ শুরু করেছি 2008 সাল থেকে, তখন কিন্তু আমি অ্যালবামের যুগে ছিলাম। তখন আমি আমার নিজের অ্যালবাম রিলিজ করেছি। এখন যেটা খুবই রেয়ার বলতে নাই বললেই চলে। সো এখন যারা নতুন কাজ করছে, ওদের তো আসলে অ্যালবাম কি জিনিস জানেই না। তো সেখানে 3টা অ্যালবাম করা, সেই অ্যালবাম থেকে গানের মিউজিক ভিডিও করা,
তারপর সিঙ্গেলস শুরু হলো, ইউটিউবে হয়তো একটা সিঙ্গেল ট্র্যাক রিলিজ হচ্ছে। আমি আসলে ধাপে ধাপে ওইটুকুন দেখেছি সেই সিডির আমল থেকে এখন পর্যন্ত। তো আমার যেহেতু অনেক আগে থেকে কাজ করা, আমার একটা সাইকোলজিও বলতে পারো যে আমার কাছে মনে হয় যে আমি গান গাই, আমার কণ্ঠটা সবাই ব্যবহার করবে। সো কোনো গান যদি আমি নিজে করতে যাই বা আমি প্রডিউস করব, আমি সেই গানটার ইনভেস্টমেন্ট করব, আমি সেই গানটার প্রমোশন করব, এটা এখন আসলে হচ্ছে এবং এটা যুগের সাথে সাথে আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা এখন করতেই হয়। বাট সেটাতে আসলে নিজেকে আমার মানাতে বেশ সময় লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে আমি তো আসলে গান গাই, আমি গান গাইবো, আমার পারিশ্রমিক আসবে, এই তো আমার কাজ। তো সেইখান থেকে বেরিয়ে এসে নতুন করে সেই ট্রেন্ডে ঢোকাটা আমার একটু সময় লেগেছে। তাই হয়তো বা নিজের কোনো প্রোডাকশন এখন পর্যন্ত আমি করি নাই। আমার যতগুলো মানুষ গান শুনেছে, গান দেখেছে, সবগুলোই হয়তো কোনো না কোনো কোম্পানির সাথে কাজ করা বা যারা পৃষ্ঠপোষকতা করছে তাদের সাথে কাজ করা। বাট এখন আমি আসলে চিন্তা করলাম যে আমার এখন করতে হবে, বা এখন করতে হবে, আসলে কিছু করার নেই। সো সেখান থেকে আমি আসলে হয়তো বা ডিফারেন্ট কিছু নিজের পছন্দের মতো সুর, সঙ্গীত, সব কিছু নিজের একটা যে টেস্ট, সেটা নিয়ে একটা চিন্তা ভাবনা আমার আছে, যেটা হয়তো বা আমার আরও বেশ সময় লাগবে। আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু ভালো করে প্ল্যান করা, যেহেতু এটা আমার নিজের কোনো একটা প্রোডাকশন হবে, সো ইট হ্যাজ টু বি আ বিগ, তো সেটা নিয়ে আমার একটু সময় লাগবে, বাট ইনশাল্লাহ করব। আচ্ছা, এখন কাজের ব্যস্ততা, মোটামুটি কোয়ালিটিফুল কাজের জন্য অপেক্ষা করছেন আপনি, এছাড়া বাকি সময়টাতে পরিবারের সাথে কাটানো আড্ডা, অবসর সময় আর কি কি কাজের সাথে? আমি আসলে প্রথমত খুবই আলসে, আমি খুব একটা যে অ্যাক্টিভ তা না, কারণ যার সাথে দেখা হয় সবাই বলে তোমাকে তো পাওয়াই যায় না। আমি আসলেই মানে অত অ্যাক্টিভ না, এবং আমার ঘরোয়া না, আমি আড্ডাবাজ, আমি খুব পছন্দ করি আড্ডা দিতে, কিন্তু আমি খুব স্পেসিফিক মানুষদের সাথে আড্ডা দিতে পছন্দ করি, সেটা অনলি আমার ফ্রেন্ডস এবং আমার ফ্যামিলি। এই ছাড়া আমি খুব একটা আসলে আমার কমফোর্ট জোন থেকে আমি আসলে বের হই না। তো দেখা গেছে এখন হয়তো মানুষজন আমাকে অনেক ইনভিটেশনে আমাকে পায়, কিন্তু আগে কিন্তু আমি একদমই ছিলাম না। তো ওইটা আসলে থাকতে থাকতে যেটা হয় না যে সবার সাথে একটা দূরত্ব ক্রিয়েট হয়ে যায়। তো সেই জায়গা থেকে আসলে মানুষ অনেকদিন পরে কেউ দেখলে বলে তোমাকে তো পাওয়াই যায় না। তো এরকম আমি মানুষ। বাট আমি আমার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমি প্রতিদিন আড্ডা দিতে পছন্দ করি, আমি ঘুরতে পছন্দ করি। আর যেহেতু গান গাই, গানের সুবাদে বাংলাদেশের সব জায়গায় মোটামুটি যাওয়া হয়, সেটা দেশের বাইরেও হতে পারে, তো সেই জায়গাগুলো আমি অনেক এনজয় করি। বাট আমার কাছে এনজয়মেন্ট মানে হচ্ছে আমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, একদম কাছের ছাড়া, তাদের ছাড়া আমি ওই কমফোর্ট জোন থেকে বের হতে পারি না। ইন্ট্রোভার্ট ফর আদার্স বাট এক্সট্রোভার্ট ফর ক্লোজ পারসন। অ্যাবসলিউটলি। এবং ইভেন এমনও হচ্ছে যে কোন একটা জায়গায় গেলাম, খুব নতুন মানুষজন বা হয়তো পরিচয় নাই, আমি নিজের থেকে একেবারেই খুব একটা খুলে কথা বলতে পারি না, হয়তো সেই কারণে মানুষজন ভাবে যে আমি হয়তো অনেক মুডি, আমি হয়তো অনেক অহংকারী, এরকম কথা আমার অনেক কানে আসে। বাট যখন কোনো মানুষ আমার সাথে মিশে তখন বুঝতে পারে যে আরে না, এরকম কিছুই না। সো বিষয়টা এরকম যে আমার সাথে কেউ এসে কথা বললে ওকে, আমি ফাইন। দারুণ। এই মুহূর্তে আরেকটি গান শুনবো, এবারে কোন গানটা শোনাবেন? ওকে, আচ্ছা, আমি শ্রদ্ধেয় শিল্পী রুনা লায়লা ম্যাডামের একটা গান গেয়ে শোনাচ্ছি, যেহেতু রুনা লায়লা ম্যাডাম মানেই হচ্ছেন আমার গুরু, আমার আইডল, যার কারণে আসলে মানুষ আমাকে নতুনভাবে আসলে উদ্ভাবন করে। আমি তার সান্নিধ্যে থাকতে পারি, তার সাথে কথা বলি, তিনি আমাকে গাইড করেন, কি শিখতে হবে, কি গাইতে হবে, সেগুলো বলেন। এটা আসলে কতজনের ভাগ্যে হয় আমি জানি না, আমি ভীষণ লাকি, ইটস আ ব্লেসিং। এবং ওনার জন্যই আসলে আমি বারবারই বলি যে 2008 সালে আমি ওনার হাত থেকে ক্রাউন পড়েছি চ্যাম্পিয়নের, কিন্তু তারপরে অনেক বছর চলে গেল, আমি আমার মতো কাজ করছি। আবার যখন মানুষ আমাকে আবার নতুনভাবে আমাকে আবিষ্কার করছে, বা আমার কণ্ঠে অন্যান্য অনেক এক্সপেরিমেন্ট কিছু শুনতে পাচ্ছে, সেটা কিন্তু একটা মানুষের কারণে, সেটা হচ্ছে রুনা লায়লা ম্যাডাম। এবং তিনি যখন আসলে আমাকে এভাবে ইন্সপায়ার করে, বা দেশ থেকে দেশের বাইরের শিল্পীদের কাছে আমার গান পাঠায়, প্রাউডলি বলে যে আই এম মেন্টরিং হার, শি ইজ মাই স্টুডেন্ট, এটা আসলে অনেক বড় একটা বিষয় আমার জন্য। তো তার গাওয়া কোনো গান ছাড়া আমার কোনো অনুষ্ঠানই আসলে পরিপূর্ণতা পায় না। আজকে তাহলে তারই গাওয়া একটা যে কোনো গান গাইছি, কোনটা গাওয়া যায়? ওকে, আমার একটা খুব পছন্দের গান আছে, সেই গানটাকে শোনাচ্ছি। আকাশের তারাটা মিট মিট করে শুধু জ্বলছে, বুঝিনি তোমাকে আমি ভাবছি, তোমাকে কাছে ডাকছি, ও ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার,
যখন থামবে কোলাহল, ঘুমি নিঝুম চারিদিক, যখন থামবে কোলাহল, ঘুমি নিঝুম চারিদিক। বাহ, অসাধারণ। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে, সুন্দর একটি আড্ডা হয়েছে। অনেক শুভকামনা রইল আপনার আপকামিং যে কাজগুলো চিন্তা করছেন সেগুলো যেন সুন্দরভাবে সফল হয়। যাবার আগে আবার ঈদ মোবারক, ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, ভীষণ সুন্দর করে পুরোটা অনুষ্ঠান সঞ্চালন করেছে, আমার খুব ভালো লেগেছে আজকে আড্ডা দিয়ে। ইনশাআল্লাহ আবারও কোনো একদিন দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ। এবং যারা এতক্ষণ ধরে প্রোগ্রাম দেখলেন, এটিএন বাংলার দর্শক যারা আছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং ঈদের শুভেচ্ছা। বাংলা গানের সাথে থাকবেন, নতুন কোনো গান আসলে অবশ্যই শুনবেন, কারণ আপনারা যত বেশি শুনবেন তত বেশি উৎসাহ পাবো। অনেক অনেক ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ এবং আবারও ঈদ মোবারক। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।